আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আজকে আমরা জিজান শহরে যাব। আমরা এখানে একটা পোর্টে যাব। বেসিক্যালি এখানে হচ্ছে সামুদ্রিক মাছের জন্য। তো চেষ্টা করব আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার এবং আজকে লাঞ্চে কি রান্না করলাম এভরিথিং। তো সকাল সকাল আমরা নাস্তা করে দুজনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আমাদের বাসা থেকে জিজান শহর অনেক দূরে। আর এখন আমরা বের হয়েছি, দেখতেই পাচ্ছেন এটা একদম সকালে, তাও কিন্তু খুব রোদ। আর রোদ এত রোদ মানে তাকানোর মতো অবস্থা নাই। যাই হোক, আমরা এখন যাচ্ছি এই পার্কে, আমরা প্রায়ই আসি। আসলে ভাবি যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব বা বাইরে যখন যাচ্ছি কিছু ভিডিও করব, আসলে ওইভাবে হয়ে ওঠে না, কারণ কাজ ছাড়া ওইভাবে বেরো হওয়া হয় না। আর যেহেতু আমি সেলাই টিউটোরিয়ালগুলো বেশি শেয়ার করি, তাই ওইভাবে ব্লগগুলো শেয়ার করা হয় না। আপনারা যারা আমার মানে সেলাইয়ের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে চেক করে নিতে পারেন। আমি বেশিরভাগই বেবি ড্রেস নিয়ে কাজ করি, তাই আমার চ্যানেলে কিন্তু আপনার বেবি ড্রেসের আইডিয়া পেয়ে যাবেন। এখানে সৌদির কিন্তু মানে ম্যাক্সিমাম যে বিল্ডিংগুলো এই সব কালারের মধ্যে হয়, যেহেতু এখানে প্রচণ্ড গরম বা রোদ থাকে, তাপে যেন কালার নষ্ট না হয় এর জন্য তারা ওরকম বিভিন্ন কালার, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু লাল, হলুদ, নীল অনেক কালার বিল্ডিং দেখা যায়, বিভিন্ন কালার করে রাখে সুন্দর করে, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো কালার নাই। ম্যাক্সিমাম কালারগুলোই হচ্ছে এরকম, সব বিল্ডিংগুলো একই রকম লাগে আমার কাছে দেখতে। যাই হোক, ভালোই লাগে। আর এখানে যেহেতু এখন সকাল, আর সকালবেলা এখানে তেমন কেউ বের হয় না, সবাই রাতের বেলায় বের হয়। তো আমরা যাচ্ছি, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর আমাদের বাসা হচ্ছে জিজান শহর থেকে একটু দূরে, যে কারণে আসতে অনেকটা সময় লেগেছে, তাই আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি অলমোস্ট কাছাকাছি একেবারে। এটা হচ্ছে সমুদ্রের একটা পোর্ট, আর এখানেই বেসিক্যালি মাছগুলো রাখা হয়। এখান থেকে সবাই যদি বেশি করে কেনে তাহলে এখান থেকেই কেনে, সেন্ট্রাল ফিশ মার্কেট ইন জিজান। আর এই পোর্টে কিন্তু একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায় যদি একদম সকাল সকাল আসা যায়। তো আমরা এখানে অনেক ধরনের মাছ আছে, সব কিন্তু সামুদ্রিক মাছ। আর আমি এগুলো তেমন একটা পছন্দ করি না, শুধু চিংড়ি মাছটা ভালো লাগে এখানের, আর হামর মাছটা খাই। তাও হামর মাছের যদি বারবিকিউ করা হয় তাহলে ভালো লাগে, এছাড়া খাওয়া হয় না। বা ফ্রাইও ভালো লাগে, একবার খেয়েছিলাম। তো এখানে এরকম করে আপনার যতটুকুন দরকার ততটুকুনই কিন্তু তারা কেটে সেল করে, যেহেতু এই মাছগুলো অনেক বড়। তো এখান থেকেও আজকে আমরা হামর মাছ নিব। বেসিক্যালি ইয়াসিন মানে আপনাদের ভাইয়া এই সামুদ্রিক মাছগুলো পছন্দ করে, যেহেতু অনেক বছর ধরে এখানে থাকে, ও ইউজ টু হয়ে গেছে এই মাছে। আমি আসলে খেতে পারি না। আর এখান থেকে মাছগুলো আমরা সব ক্লিন করে কেটেই নিয়ে যাব, যেন বাসায় গিয়ে আর প্রসেস করতে না হয়, কারণ এগুলো বাসায় গিয়ে আবার প্রসেস করা অনেক ঝামেলা, তাই এগুলো একেবারে কেটে সুন্দর করে নিয়ে যাচ্ছি। এখানে আমরা অনেকগুলো হামর মাছ নিয়েছি, আর নিচ্ছি এখানে 3 কিলোর মতো চিংড়ি মাছ। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড়, আর এগুলোর টেস্ট অনেক ভালো। এর আগে আমরা নিয়েছিলাম একটু সাদা টাইপের, এখন আবার কেমন ডোরা কাটা রেড। যাই হোক, এই মাছগুলোও নাকি মজা। এটা কিন্তু হামর মাছ। এর আগে কি মাছ কেটেছে আই ডোন্ট নো, আমি আসলে ঠিক ওইভাবে নাম জানি না, তাই বলতে পারছি না। এখন হচ্ছে গিয়ে এই মাছগুলো এইভাবে করে ওরা ক্লিন করে দিচ্ছে। আর আমি চিংড়ি মাছগুলো ক্লিন করে বা কেটে নিয়ে যাব, যেন বাসায় গিয়ে আর ঝামেলা না হয়। এভাবে করে তারা দেয়। এখানে কিন্তু মাথাটা ওরা রেখে দেয়, মানে ফেলে দেয়। জাস্ট এভাবে করে সম্পূর্ণ খোসাটা খুলে আবার এভাবে করে পিঠ থেকেও ময়লাটা ওরা বের করে ফেলে। খুব স্পিডলি ওরা কাজ করে। 3 কেজি চিংড়ি মাছ ওদের কাটতে মনে হয় 10 মিনিটও লাগে নাই আসলে। আর আমি তো মনে হয় বাসায় বসে এটা করলে 3 কেজিতে 3 ঘন্টার বেশি লেগে যেত। এই মাছটাও খুব মজার, যদিও আমি খাইনি, ইয়াসিন বললো তাই ওর জন্য নিচ্ছে। আসলে আমি তেমন একটা মাছ পছন্দ করি না, আর নিজে আসলে রান্না করা, ধোয়া, তো তারপর আসলে আর খাওয়া যায় না, যে কারণে আমি মাছটা একটু অ্যাভয়েড করি। তো ও যেহেতু পছন্দ করে, ওকে রান্না করে দেই। আমি এখানে তেমন একটা বাইরের ফুড বা এখানের যেই ফিশগুলো আমি আসলে অ্যাডজাস্ট করতে পারি না, হয়তো প্রথম তাই প্রবলেম হচ্ছে। ওর এভাবে করে লবণ দিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে দিবে।
এই মাছটা অনেকটা বাংলাদেশি শোল মাছের মতো, তবে শোল মাছের থেকে এই মাছটা অনেক বড় হয়। তো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছে, যদি দরকার হয় আমি আবার টুকরা করে নিব। যেহেতু আমি খাই না, শুধু ওর জন্য রান্না করব, তাই একটু বড় বড় করে কেটেই নিচ্ছি, যেন এক পিস ওর জন্য একবেলা হয়ে যায়। তো এখন এই পাশটাও এভাবে করে কেটে দিচ্ছে। মোটামুটি মাছ আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা বাসায় ব্যাক করছি। এই মাছগুলোর মধ্যে আমি শুধু চিংড়ি মাছটা খাবো, যেহেতু অন্য বাকিগুলো আমি খাই না, তাই এগুলো হচ্ছে স্যারের। আর এখন আমার জন্য মাছ কেনার জন্য আমরা যাচ্ছি। আমাদের এলাকাতে একটা দোকান আছে, ওইখান থেকে আমরা দেশি কিছু মাছ কিনবো। আমরা কিন্তু অলরেডি বেশে চলে এসেছি, মানে আমরা যেখানে থাকি সেই এরিয়াতে আসলে আসলেই ভালো লাগে। খুব মনোরম একটা পরিবেশ, শান্ত, দেখতেই পাচ্ছেন ক্রাউড নেই কোনো। যাই হোক, আমরা এখন একটা ফিশ শপে চলে এসেছি, এখানে সব ফ্রোজেন, তো কিছু করার নেই আসলে। তো আমরা এখন কিছু ফ্রোজেন মাছ এখান থেকে নিব। এখন আমি এখানে কই মাছ পছন্দ করছি, বেশি বড় কই মাছটা আসলে আমার ভালো লাগে না, আমি একটু মিডিয়াম বা ছোট সাইজের কইটা পছন্দ করি, তাই ওটা খুঁজছিলাম। এখানে আছে ইলিশ মাছ আছে, সব আসলে ফ্রোজেন, ওরকম কোনো টেস্ট পাওয়া যায় না। এরা যে কতদিন ধরে ফ্রোজেন করে স্টোর করে, গড নোজ। যাই হোক, এখানে আমরা কিছু কই মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, পাবদা নিয়েছি, ট্যাংরা নিয়েছি। এখন আমি কিছু ছোট মাছ দেখবো, আসলে ছোট মাছ খেতে খুব ইচ্ছে করে। আর এখানে সব কিছুই কিন্তু একেবারে রেডি টু কুক, তাই ঝামেলা হয় না কোনো। এখানে কিছু মাছ দেখছি যে ছোট কোনো মাছ পছন্দ হয় কি না। আসলে এদের অনেক দিন থেকে আসলে এভাবে রাখা থাকে, যে কারণে বাসায় আবার এনে অনেক দিন রাখা হয়। আমার কাছে কেমন যেন ওরকম টেস্টটা পাই না, দেখে আমি মাছটা একটু কমই খাই। তো আমি এখান থেকে মাছগুলো পছন্দ করছি। এই ছোট মাছগুলো যে কাচকি মাছ, আসলে এগুলো একটু কেমন যেন, বাংলাদেশেরগুলো খুব শক্ত থাকে, আর এগুলো যদি আমি ওয়াশ করতে চাই মনে হয় তখনই সব গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর পানি যেহেতু এখানে অনেক গরম থাকে দিনের বেলা, আমি পানি দিয়ে যদি মাছ ধুতে যাই, মাছ তখনই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। এখানে আসলে সব ধরনের মাছই পাওয়া যায়, পুঁটি, ট্যাংরা বা যে ধরনের বাংলাদেশি যে মাছগুলো, সব কিছুই এখানে আছে, তবে একদমই ফ্রোজেন। তো আমরা এখান থেকে একটা বড় সাইজের ফ্রোজেন ইলিশ মাছ নিব, যেটা এখন কাটিয়ে নিচ্ছি, কারণ এটা তো বাসায় গিয়ে কাটার মতো অবস্থা নাই। এই যে এখানে সব মাছ এরকম, এগুলো ফ্রোজেন ছাড়া মাত্র এসেছে, এগুলো আবার ওরা ফ্রোজেন করবে। আসলে কিছু করার নাই, এখানে বাংলাদেশের মতো তাজা মাছ এখানে ওভাবে অ্যাভেলেবেল না। এটা কি মাছ জানি না, দেখতে অনেকটা ইলিশ মাছের মতোই লাগতেছে। তো এই হলো আমাদের আজকের ফিশ শপিং। আপনাদের কেমন লাগছে জানাবেন, কিন্তু আমি চেষ্টা করি আর কি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ করে সব কিছু শেয়ার করার। রূপচাঁদাগুলো বেশ বড়, বাট আমার কাছে মনে হচ্ছিল কেমন নরম হয়ে গেছে, এজন্য আর রূপচাঁদাটা নিইনি। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, ইনশাল্লাহ বাসায় গিয়ে রান্নাবান্না শুরু করে দিতে হবে। আর বাইরে যে গরম, বাসায় এসে সাথে সাথে আমি জুস বানানোর জন্য 2টা মালটা এবং একটা কমলা নিয়ে নিলাম। এই জুসটা অনেক মজা হয়, মালটা এবং কমলা একসাথে। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি, এখন কমলাগুলো দিয়ে দিচ্ছি। আর মালটা কিন্তু খোসা থেকে সুন্দর করে খুলে নিতে হবে, যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, তাই আসলে ওইভাবে দেখাতে পারছি না। এই জুসটা আমার কাছে অনেক ভালো লাগে। জাস্ট আপনি মালটা থেকে এভাবে করে খুলে নেবেন। মালটা ওইভাবে কিন্তু খাওয়া হয় না, বাট জুস করলে ভালোই আর কি লাগে, এর জন্য দেখা যায় খাওয়া হয়। তো আমি এভাবে করে খোসা থেকে মালটাগুলো খুলে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার মালটাগুলো বেশ টক ছিল। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, এবং এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব সুন্দর করে। যারা বাসায় এই জুসটা করেন না, একবার হলেও করে দেখবেন, মানে হেভি টেস্ট। যাই হোক, এখন আমি এটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এভাবেও খাওয়া যায়, আমরা তো দেখা যায় যখন বাইরে থেকে জুস খাই, ওরা সম্পূর্ণ এভাবেই দিয়ে দেয়, আর ব্লেন্ডটা আরও ভালো করে করে। যেহেতু আমি আর বেশি পানি দেইনি, তাই আমি এটাকে সুন্দর করে আবার ছেঁকে নিয়েছি। এখন ঠান্ডা ঠান্ডা জুসটা আমি খেয়ে নিচ্ছি, কারণ একটু পরে আমাকে যুদ্ধে নামতে হবে।
মানে একে তো গরম থেকে বাইরে থেকে এসেছি, তার মধ্যে এখন কিচেনে গিয়ে রান্না করতে হবে। আমাদের আজকের মেনু হচ্ছে দেশি কচু দিয়ে ইলিশ মাছ। আপনাদের ভাইয়া অনেক খুঁজে একেবারে দেশি কচু এনেছে, আর সাথে আজকে তো আমরা ইলিশ মাছটা কিনলাম, তো ভাবলাম আজকেই একটা রেসিপি হয়ে যাক। আমি এখানে মাছটা ভিজিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো ফ্রোজেন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, 2 বেলার জন্য আজকে রান্না করব, দুপুর এবং রাতের জন্য। আমি বেসিক্যালি 2 বেলার জন্যই সবসময় রান্না করি, দুপুরে করলে রাতের জন্য, আর রাতে করলে রাত আর দুপুরের জন্য। এই হচ্ছে আমাদের কচুটা। তো এখন আমি এটাকে সুন্দর করে প্রসেস করে নিব। রান্না করতে কি যুদ্ধ করব, আসলে রীতিমতো এই কচু নিয়েই আমার যুদ্ধের শেষ নেই। ফার্স্ট টাইম আমি এটা কাটলাম, তাই আম্মুকে কল দিয়েছিলাম কিভাবে কাটবো, কি করব। যাই হোক, এটা অনেক কষ্ট করে এটাকে কেটে কুটে সাইজ করে নিয়েছি। আর এরা তো মানে যমজ ভাই বোন, এরা ছাড়ছেই না কেউ কাউকে। এখন এটাকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। আর পানি যেহেতু এখানে একটু গরম থাকে দিনের বেলা, অনেক মানে একটু না অনেক গরম থাকে, যেটা বলতে গেলে দেখুন আমার মাছ অনেকটা কেমন মানে নরম হয়ে গেছে, যেহেতু গরম পানিতে কয়েকবার ধুয়েছি। এখন আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে এভাবে করে মেখে নিচ্ছি, আর ফ্রাই প্যানে তেল দিয়ে এভাবে করে আমি মাছটাকে একটু ভেজে নিব। তো সুন্দর করে আমি দুই পাশ এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর মাছটা ভালোই ছিল বেশ, মানে স্মেলটা খুব সুন্দর ছিল। অনেক সময় ইলিশ মাছ থেকে আসলে স্মেল বের হয় না ফ্রোজেন যেহেতু, বাট এই ইলিশ মাছটা ভালো ছিল মনে হচ্ছে। আর আমি কচুগুলো একটু মোটা মোটা করে এভাবে করে কেটে নিয়েছি, আর একটা ডিশে এরকম ফুটন্ত গরম পানি করে তার মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি সাথে, আর লবণ দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করব। এই অবস্থায় কচুটাকে আমি 70 or 80% কুক করব। দেন এটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি একটা ঝাঁঝরে করে এভাবে করে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নিব। তাই ফ্রাই প্যানে তেল দিয়ে এরকম করে সুন্দর করে একটা একটা করে বিছিয়ে কিন্তু আমি ভাজছি। সব একসাথে দিলে হয়তো সুন্দর করে ভাজা যাবে না, তাই আমি একটা একটা করে এভাবে করে সাজিয়ে দিয়ে তারপরে এখন এক পাশ করে বাদামি কালার করে নিচ্ছি। সবগুলো কচু কিন্তু আমি এভাবে করে সুন্দর করে ভেজে নিব, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ইলিশ মাছ এবং কচু ভাজা হয়ে গেছে, তো এটা আমি এক সাইড করে রাখলাম। এখন আমি একটা প্যানে এরকম তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা সুন্দর করে নরম করে নিতে হবে প্রথমে। আমি আসলে সৌদিতে আসার পর থেকে এখানে একটা ম্যাগি পাওয়া যায় মশলা টাইপের। আসলে আমি কিন্তু সব মশলাই অল্প করে ইউজ করি রান্নাতে, এবং এক্সট্রাভাবে এরকম একটা বার দিয়ে দেই। এটা হচ্ছে সব ধরনের মশলা মিলিয়ে একটা ছোট একটা বার বানানো হয় ম্যাগি। এটা সৌদিতে পাওয়া যায় এবং সৌদিতে অনেক পপুলার আর কি এই ম্যাগি মশলাটা। তো আমি এখন ভালো করে পেঁয়াজটা লাল করে নিয়েছি। এখন একে একে সব মশলা দেওয়ার জন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লাল গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে আমি এখন এটাকে কষাবো। মশলা যত বেশি কষানো হয় বা সুন্দর করে ভাজা হয় তত বেশি মজা লাগে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সেই বারটা, এতে ডিফারেন্ট একটা টেস্ট আসে, ভালো লাগে বেশ। তো এখন আমি সব কিছু আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু প্রচুর লবণ খাই, বলতে গেলে লবণখোর। তো যখন দেখবো যে তেলটা উপরে ভেসে উঠেছে তখন সেই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, ইলিশ মাছগুলো আমি একটু এখানে দিব, মানে ঝোলের ভিতরে একটু কষিয়ে নেব, তাহলে যেটা হবে মাছটা ভালো লাগবে। অনেক সময় তরকারির উপরে ভাজা মাছ দিলে আমার কাছে মনে হয় কেমন শুকনো শুকনো লাগে। তো এইভাবে করে একটু কষিয়ে নিলাম মাছটা, এতে করে ঝোলের ভিতরেও ইলিশ মাছের যে স্মেলটা আছে সেটা পাওয়া যায়। তবে এটা করতে গিয়ে আমার মাছের অবস্থা 12টা বেজে গেছে।
মানে মাছ অনেকটা ভেঙে ভেঙে গিয়েছে। যাই হোক, এখন আমি বাকি সেই মশলার ভিতরে এইভাবে করে কচুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কচুগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। পানি না দিয়ে মশলার ভিতরে আমি কিছুক্ষণ এটাকে রেখে রান্না করব। তারপরে আমি এখানে কিছুটা এক্সট্রা পানি দিয়ে সুন্দর করে এটাকে ঢিম করে ঢেকে রাখবো, যেন আমার বাকি যে 20 or 30% এটা কুক করা বাকি ছিল সেটা যেন হয়ে যায়। তো অলমোস্ট যখন 100% এটা রান্না হয়ে যাবে, তখন আমি উপর থেকে এইভাবে করে ইলিশ মাছটা দিয়ে তারপরে আমি লাস্ট 5 মিনিটস একেবারে অল্প আছে এটাকে রান্না করব। রান্না শেষেও চুলায় কিন্তু অল্প আছে তরকারি রাখলে কিন্তু কালারটা অনেক ভালো আসে, এটা আমার থিঙ্কিং আর কি। তো এই হচ্ছে আমার ইলিশ কচুর ফাইনাল লুক। কেমন লেগেছে বা দেখতে কেমন হয়েছে জানাবেন। খেতে তো অসাধারণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আই হোপ আপনারা আমার ব্লগটা এনজয় করেছেন। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।